এসআইআরটাই এনআরসি। লড়াই করব, বাংলাকে বাঁচাবো, বাঙালিকে বাঁচাবো এবং আরএসএস বিজেপিকে চিরকালের জন্য বাংলা থেকে দূর করব। তাতে আমাদের যা করতে হবে তাই করব। বাঙালিদের মধ্যে আরএসএস এর স্লিপার সেলের লোক কারা? হিন্দুদের মধ্যে কারা? মুসলমানদের মধ্যে কারা? এর নামে ভয়ঙ্কর নরখাদককে চিরকালের জন্য ভারত থেকে তাড়া করার জন্য, বিশেষ করে বাংলা থেকে তাড়া করার জন্য আমরা সকলে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের সামনে চাই চাই চাই। তার লড়াই, তার সৈনিক হয়ে আমরা বাংলার কোটি কোটি মানুষ একত্রিত হয়ে লড়াই করব। দামাল বাংলা একটা ছোট্ট সংগঠন। দামাল অর্থাৎ দলিত আদিবাসী মাইনরিটিস আন্দোলন লীগ। আমরা কোনো রাজনৈতিক দলের কর্মী নই বা ছত্রছায়াতে আমরা নই। ভুলবশত অনেকে কেউ আমাদের চটি চাঁটা বলে, কেউ বিজেপি আরএসএস বলে। আসলে হ্যাঁ, এগুলো বলে, কিন্তু আজকে ভারতবর্ষে এই যে নাগরিকত্ব বিষয়টাকে প্রথম দামাল বাংলা বলে, মানে আমাদের সংগঠন বলে, আমরা বলি, আমাদের ছেলেমেয়েরা সব গবেষণা করেছে এবং এই নিয়ে আমার নাগরিকত্বের সার কথা বইটা পড়লে দেখবেন সব মিলে গেছে। স্বপনদাও সামনে বসে আছেন আমাদের সংগঠনের। যাই হোক, আমি এখন আমাদের কি করা উচিত, আমার বারবার যেটা মনে হচ্ছে, আপনারা শুনলেন যে এসআইআরটাই এনআরসি। কারণ এসআইআর এর প্রথম পাতা, দুটো পাতা আপনারা জানেন, একটা পাতা ডিক্লেয়ারেশন আর একটা পাতা নিয়ম কানুন। ওই যে নিয়ম কানুনটা লোকে পড়েনি, ফলত মানুষের এখনো বুঝতে অসুবিধা হচ্ছে। গতকালকে আপনারা দেখেছেন যে বিজেপি এমএলএ অশোক কীর্তনিয়া এবং স্বপন মজুমদার, এরা দুজনই প্রচুর পরিমাণে 7 নম্বর ফর্ম নিয়ে এসে অ্যাকচুয়াল বিজেপি থেকে বলে দিয়েছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন বিধানসভায় 7 নম্বর ফর্ম দিয়ে মানুষকে বেনাগরিক করার জন্য। তো অবাক কাণ্ড যে স্বপন মজুমদার নিজে বলছে যে সে 99 সালে এসছে, যেখানে এনআরসির কাট অফ ডেট 1948 সালের 19 জুলাই। অশোক কীর্তনিয়া নিজে বলছে আমার বাবার 2002-এর নাম নেই, আমাদের 2002-এর নাম নেই। এরা জানেই না যে এরা অবৈধ অনুপ্রবেশকারী। এবং এরা কি করছে, বিজেপিপন্থী, ওরা বিজেপি যেহেতু, ওরা তৃণমূলপন্থী মতুয়াদেরকে দেওয়ার জন্য কাজ করছে 7 নম্বর ফর্ম ফিল আপ করে। টোটাল ব্যাপারটা হচ্ছে এটা, আমার মতে, আমার গবেষণা যেটা বলছে, মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার একটা কৌশল। যদি 7 নম্বর ফর্ম দিয়ে মানুষকে বেনাগরিক করা হয়, তাহলে এসআইআর এর প্রয়োজন কি আছে? তাহলে এই প্রোজেনি ম্যাপিং এর প্রয়োজন কি আছে? তাহলে যে লিঙ্ক করার প্রয়োজন কি আছে? আসলে 14ই ফেব্রুয়ারি আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে দ্বিতীয় পাতায় যেটা লেখা আছে, অবৈধ অনুপ্রবেশকারী অর্থাৎ 1952 সালের পরে যারা এসছে তাদের সিটিজেনশিপ সার্টিফিকেট লাগবে, তাদের ছেলে মেয়েদের বাবা যদি পাসপোর্ট ভিসা আজকে ডেট পর্যন্ত না থাকে বেনাগরিক হবে। এই টোটাল ব্যাপারটা প্রোগ্রামিং করা আছে মেশিনের মধ্যে। ফলে এই প্রোগ্রামিং অনুযায়ী মানুষকে কিন্তু লিস্ট বেরিয়ে যাবে 2014। আর এইটা যাতে মানুষ বুঝতে না পারে, নানা রকমভাবে দৃষ্টি ঘুরিয়ে দিচ্ছে। গতকালকের একটা ভিডিও দেখেছি, সেটা সম্ভবত আসানসোলের একটি লোক, একজনের নামে 1000টা এসআইআর নাকি 700 না 800টা 7 নম্বর ফর্ম, একজনের নামে 800টা ফর্ম কেন? আসলে সবটাই নাটক, মানুষ বুঝতে পারছে না। এবং মতুয়া যারা বেনাগরিক হয়ে যাবে, অশোক কীর্তনিয়া, স্বপন মজুমদার, তারা লাফালাফি করছে। তারা ভাবছে যে বুঝি আমাদের কোনো অসুবিধা নেই, আমরা তো নাগরিক হয়েই আছি, এবার তৃণমূলের ভোট কাটার জন্য কিছু লোকের নাম বাদ দিয়ে যায়। টোটালটা একটা পরিকল্পনা। তাহলে মুসলমানদের নামটা বাদ যাচ্ছে কেন? আজকে আমরা বুঝতে পেরে গেছি বাঙালিদের মধ্যে আরএসএস এর স্লিপার সেলের লোক কারা, হিন্দুদের মধ্যে কারা, মুসলমানদের মধ্যে কারা। মুসলমানদের মধ্যে আজকে আমাদের যেটা বৈশিষ্ট্য দামাল বাংলা, আমরা সব কথাটা স্টেট কাট বলি। মুসলমানরা 100, 150, 200 জায়গায় সিট দিয়ে, ভোট কেটে দিয়ে যাতে বিজেপিকে সহযোগিতা করা যায়, এটার জন্য নামানো হয়েছে অসংখ্য টাকা খরচ করে হুমায়ুন কবিরকে, এটার জন্য নামানো হয়েছে নওশাদ সিদ্দিকীকে, এটার জন্য নামানো হয়েছে কালকে রুহুল আমিনকে দেখলাম, সেও একটা পার্টি করছে। পূর্ব মেদিনীপুরে তার কিছু পেনিট্রেশন আছে, অনেক লোক তার বন্ধু,
মানে ওকে সমর্থন করে, সেও একটা পার্টি করে কিছু জায়গায় ভোট দেখেছে। মানে মজাটা হচ্ছে ঠিক বাঙালির যখন সবচেয়ে বিপদ, যখন বাঙালি জাতিকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে, কৃতদাস বানানোর চেষ্টা করছে, তখন কিন্তু মুসলমান নেতারা তারা লাফালাফি করছে ক্ষমতা নেওয়ার জন্য। আসলে গল্পটা কোথায় আমরা দেখেছি। আমার একটা বই বেরোচ্ছে কয়েকদিনের মধ্যে, 3-4 দিনের মধ্যে বেরিয়ে যাবে, ভাইজান মুখ্যমন্ত্রী। সেখানে তলায় লেখা আছে যে ওয়াকফ ষড়যন্ত্রের গবেষণাধর্মী বিভীষণনামা। আমি ডকুমেন্ট দিয়ে দিয়ে দেখিয়ে দেবো যে ওয়াকফের মামলায় পুরোপুরি হেরে গেল, মুসলমানদের হারিয়ে দিল, এরা বলল জিতে গেছি। একজন উকিল অ্যাডভোকেট নাম করা ফিরদৌস শামীম, তিনি দায়িত্ব নিয়েছেন পশ্চিমবঙ্গকে তুলে দেওয়ার জন্য বিজেপির হাতে। তার ঘনিষ্ঠ নওশাদ সিদ্দিকী। আপনারা পড়বেন ভাইজান মুখ্যমন্ত্রী, দেখবেন বেইমানি কাকে বলে। আমি প্রত্যেকটা তথ্য ডকুমেন্ট দিয়ে 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 এটা প্রচার করব, আমি দেখাবো। সেই জায়গা থেকে বাঙালি শেষ অবস্থায়, জানি না বাংলা থাকবে কিনা। আপনারা এখন দেখতে পাচ্ছেন ট্রেনে বাসে অনেক দেখবেন হিন্দি ভাষাভাষী লোকজন দেখছেন। হিন্দি বলা মানুষরা আমাদের শত্রু না, আমাদের মিত্র। হিন্দুই বলুক, উড়িয়াই বলুক, তামিলই বলুক, যারা বাংলায় বাস করছেন দীর্ঘদিন ধরে বাঙালি। কিন্তু আজকে ট্রেনে বাসে যে হিন্দি বলা মানুষজনের আচরণগুলো দেখলেই বুঝতে পারবেন ওদেরকে নতুন ঢুকিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ এসআইআরে প্রচুর বাঙালিকে বাদ দেওয়া যেমন হবে, সৈকত সেরকম যেটা বললো, অসংখ্য লক্ষ লক্ষ গুজরাটি, মারোয়ারি, বিহারি বাংলা বিরোধীদের কিন্তু 6 নম্বর ফর্ম দিয়ে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ বাংলার সুজলা সুফলা বাংলাকে ধ্বংস করতে, দখল করতে। আপনারা জানেন বর্গী হাঙ্গামা করেছিল, হাতে গৈরিক পতাকা নিয়ে ঘোড়া ছুটিয়ে একদিন নাগপুর শহর থেকে। সেই বর্গীর হাঙ্গামা, ছেলে ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গী এলো দেশে। আমাদের বাংলার মুসলমান সমাজ, হিন্দু সমাজ আলীবর্দী খাঁ নবাবের নেতৃত্বে আমরা সেবার রক্ষা পেয়েছিলাম। কিন্তু আজকের আরএসএস, বিজেপি যে বর্গী, এদেরই উত্তরসূরি। তার হাত থেকে বাঙালিকে বাঁচতে গেলে আমাদের একত্রিত হতে হবে। দেখুন, আমরা কোনো পার্টির নই, কিন্তু আমরা আমার বাচ্চাটাকে আমি ব্যক্তিগত, বা প্রত্যেকটা মানুষই ব্যক্তিগত মানুষ। ব্যক্তি থেকে একটা সমষ্টি, একটা সমাজ, একটা রাজ্য, একটা দেশ। আমার বাচ্চাকে বাঁচাতে আমি যে পার্টিই করি, আমি যাকেই সমর্থন করি, আমাকে উদ্যোগ দিতে হবে আমার বাচ্চাটা কি করে বাঁচবে, আমার বুড়ো মা বাবা বাঁচবে কি করে, আমার বাড়িটা কি করে বাঁচবে, আমার বাংলা বাঁচবে কি করে। এই জায়গায় এখন আমরা কাকে ভোট দিয়ে, যদি ভোট হয়, ভোট হবে কিনা জানি না, কারণ একটা বুথে 1000 লোকের মধ্যে যদি 800, 600, 700 বাতিল হয়ে যায়, তাহলে ভোট সম্ভব নয়। তাহলে কিছু একটা ঘটনা ঘটবে। আর কেন্দ্রীয় সরকার চাইছে এপ্রিল মাসে 14 ফেব্রুয়ারি মূল লিস্ট বার করার আগে একটা রাষ্ট্রপতি শাসন জারি করে তার মধ্য দিয়েই সিআরপিএফ দেখিয়ে মস্তানি করে লিস্টটা বের করা, যাতে মানুষ আন্দোলন করতে না পারে। এটা ওদের প্ল্যানিং। কিন্তু আমার বারবার মনে হচ্ছে যে আমাদের অনেকেরই ইচ্ছা আছে একটা রাজনৈতিক দল করব। সত্যি মুসলমানরা বঞ্চিত, বাংলাতে নানা রকম ভাবে মুসলমানদের উপর নানা রকম অত্যাচার, মুসলমানরা আলাদা দল করতেই পারে। কিন্তু আজকে এই সময় বাঙালি হতে হবে, বাংলাকে রক্ষা করার জন্য, না হলে আমার সন্তানকে আমরা বাঁচাতে পারবো না। আমি এই জায়গাতে বলবো যে দেখুন, কয়েকদিন আগে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি কিন্তু মুখ্যমন্ত্রী শব্দটা ব্যবহার করছি না, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা ইঙ্গিত দিয়েছিলেন। আমাদের মাথায় এমন গোবর ঢুকে আছে, আমরা সেই ইঙ্গিতের অর্থটা বুঝতে পারিনি। উনি বলছেন উদ্বাস্তুদের জন্য, মতুয়াদের, বলছে তোমরা তোমাদের অধিকার আদায় করে নাও। এটার মানে কি? তার মানে উনি একটা ইঙ্গিত পেয়েছেন কি হতে চলেছে, তাই তোমরা লড়াইয়ে নামো। আর কিভাবে বলবেন? তিনি বলছেন যে এপারের যারা মানুষ তারা রেডি হন জিনিসপত্র নিয়ে। জিনিসপত্র নিয়ে রেডি। উনি কি ব্যাগপত্র নিয়ে নিতে বলেছেন নাকি পেন কলম নিয়ে নিতে বলেছেন? অর্থাৎ উনি একটা ইঙ্গিত দিয়েছেন। তাহলে বাংলার সবচেয়ে বিপদের দিনে, যখন বাঙালি শেষ হতে বসেছে, বাংলা ধ্বংস হতে বসেছে, তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক আগের মতো আবার জননেত্রী হয়ে কিন্তু ঢাল হয়ে দাঁড়িয়েছে বুকে। আমি হতে পারি আইএসএফ, আমি হতে পারি অন্য পার্টি, আমি হতে পারি কংগ্রেস, আমি হতে পারি সিপিএম, কিন্তু আমার বাংলাকে বাঁচাতে, আমার সন্তানকে বাঁচাতে আমি চাইবো আমার নেতৃত্ব দিক মমতা বন্দ্যোপাধ্যায়, আমাকে রক্ষা করুক। তাই গ্রাম বাংলা
আজকে পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামে শাখা করতে চায়, জেলায় জেলায়, পঞ্চায়েতে পঞ্চায়েতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। কাল পরশু আমাদের অন্যতম কনভেনার দীপক একটু প্রচার দিয়ে দেবে, আপনারা সবাই জানবেন। শিখাকে ফোন করবেন, আমরা একটা প্ল্যান করে দেবো। খুব তাড়াতাড়ি সংগঠনগুলো তৈরি করে ফেলতে হবে রেডি হওয়ার জন্য। ওই যে একটা কথা, রেডি, প্রস্তুত, জিনিসপত্র নিয়ে আমাদের জিনিসপত্র নিয়ে প্রস্তুত হতে হবে। উদ্বাস্তু ভাইদের জন্য আমি বলতে চাই, এতদিন ওদের হয়ে লড়াই করেছিলাম, ওরা আমাদের গালাগালি দিয়েছে। মনে করুন একটা বাঁধ জল ঢুকে যাচ্ছে, ফারাক্কার জল ছেড়ে দিয়েছে, তখন বাঁধটাকে আমরা সবাই রক্ষা করার চেষ্টা করি, কিন্তু বাঁধটা যখন ভেঙে যায় তখন সবাই মনে করে আমার গ্রামটা কি করে বাঁচবে, তো আমরা কি করে বাঁচবো সেটা চেষ্টা করব। আর উদ্বাস্তু ভাইরা যদি নিজেরা লড়াই করে বাঁচার জন্য, আমাদের যদি সহযোগিতা চায়, সবচেয়ে আগে আমরা যাব তাদের পাশে, কিন্তু লড়াইটা তাদের হয়ে তাদের করতে হবে, তা না হলে তাদের পাশে আমরা যাব না। তাই আমি বলছি, যা সিচুয়েশন হয়েছে, মুখ্যমন্ত্রীর যে ইঙ্গিত আমরা পাচ্ছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে লড়াই করছে, ইঙ্গিত দিচ্ছে, তাতে প্র্যাকটিক্যালি আমাকে কেউ চটি চাটাই বলুক, বিজেপিই বলুক, কিচ্ছু যায় আসে না। আমরা কি বলছি, কি বলেছি এতদিন, সেটাই বড় কথা। সেই জায়গা থেকে আবার বলছি যে যেভাবে এতদিন আমাদের বিশ্বাস করেননি, এখন বলছেন যে না আমরা ভুল করেছিলাম, আবার বলছি আমাদের কথাটা বিশ্বাস করুন। এবং এই যদি নির্বাচন হয়, না হওয়ার চান্স বেশি, তাহলে এই নির্বাচনে বিজেপি নামক আমাদের জাতির শত্রুকে, মানবতার শত্রুকে, আরএসএস এর নামে ভয়ঙ্কর নরখাদককে চিরকালের জন্য ভারত থেকে তাড়া করার জন্য, বিশেষ করে বাংলা থেকে তাড়া করার জন্য আমরা সকলে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের সামনে চাই। তার লড়াই, তার সৈনিক হয়ে আমরা বাংলার কোটি কোটি মানুষ একত্রিত হয়ে লড়াই করব। দেখি আরএসএস বিজেপি আমার বাংলাকে, আমার সন্তানকে, আমার বাড়িকে, আমার মা বাবাকে, আমার পরিবারকে কিভাবে কেড়ে নেয়, ছিনিয়ে নেয়, কিভাবে আমাদের ডিটেনশন ক্যাম্পে ভর্তি পাঠায়। এই কারণে দামাল বাংলা আমরা সবাই একমত হয়ে বলছি, এই ভোট যদি বাই চান্স ভোট হয়, এই ভোটে আমরা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার রাজনৈতিক দলকে পূর্ণ সমর্থন করছি। এতে কোনো লুকোছাপা নাই। আমরা জ্ঞানত ভাবনা চিন্তা করে, বাংলার কথা ভেবে, বাঙালির কথা ভেবে, বাঁচার কথা ভেবে আমরা তার নেতৃত্বকে সমর্থন করছি। এটাই ছিল আমার 2000 এই ফেব্রুয়ারি মাসে 2026-এর 14ই ফেব্রুয়ারি আমাদের যে অ্যাজাম্পশন, যে ভয়, 1.5 কোটির বেশি মানুষ বেনাগরিক হবে এবং তাদের পরিবার মিলে 5 কোটি মানুষ বেনাগরিক হবে। তাই যদি হয়, তাহলে বাংলার মানুষের কাছে দেওয়ালে পিঠ থেকে গেছে বলে স্বাধীনতা সংগ্রাম ছাড়া কোনো রাস্তা নেই। আমরা লড়াই করব, বাংলাকে বাঁচাবো, বাঙালিকে বাঁচাবো এবং আরএসএস বিজেপিকে চিরকালের জন্য বাংলা থেকে দূর করব। তাতে আমাদের যা করতে হবে তাই করব।